আপনারা কি জানেন 1973 সনে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে, সেই আইনটা প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী, হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, জোর করে ধর্মান্তরিত করা সহ বীভৎস অপরাধ যারা করেছিল, তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। শেখ হাসিনাকে 2024 সালের 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়ীদের এখন বিচার করা হচ্ছে। সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, যেটাকে আইসিটি ট্রাইব্যুনাল বলা হয়, সেই ট্রাইব্যুনালে 1971 সনের যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল। অনেকের বিচার সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকের সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্যান্যদের বিচার চলমান ছিল। এই চলমান অবস্থায় 2024 সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়েম হয়েছে। যুদ্ধ অপরাধীদের চলমান বিচার এখন বন্ধ। ওই ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ অপরাধীদের বিচার চলমান ছিল, সেগুলো এখন বন্ধ। আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন 71-এ, এখন তাদের বিচার চলছে। অর্থাৎ 71-এর পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে, 71-এর বিজয়ীদের বিচার। বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। 71-এ যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের, আমার কাছে যে তথ্য, সেই বিচার এখন সব বন্ধ। কিন্তু এই 71-এ যারা বিজয়ী হয়েছিলেন, যারা সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন, যারা দেশ স্বাধীন করেছিলেন, স্বাধীন দেশে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন, এখন তাদের বিচার করা হচ্ছে। এমনকি বিচারে যারা বিচারক ছিলেন, যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী, জাস্টিস মানিক নামে পরিচিত, তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে, যিনি যুদ্ধ অপরাধীদের অ্যাপিলেট ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন। মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না, এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন, যোদ্ধা ছিলেন, আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে 71-এ তোমরা বিজয়ী হয়েছিল, পরাজিতদের বিচার করেছো, আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে। বিষয়টা এরকম না। 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে 71-এর বিজয়ীদের বিচার করা হচ্ছে। যে নামেই বলুক, 24 জুলাই, আগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক, বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে
যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি। একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল আর একজনাকে তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে, তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে। এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী, পরাজিতদের আয়োজন অনুযায়ী। কোথায় যাচ্ছে বাংলাদেশ? এটাই তো বাস্তবতা। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার। বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে। যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে, এটা তিনি আইন করেছিলেন। কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই তো বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। সে হত্যার সঙ্গেও জড়িত ছিল ৭১-এর পরাজিত শক্তি, তাদের দেশীয় এবং বিদেশি সহযোগীরা। কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে, কারণ পরাজিতদের ক্ষমা করা, এটা হয়তো ইতিহাস বলবে এটা ভুল ছিল। ভালো থাকুন যে যেখানে আছেন। শিডিউল আলোচনাটা এটা মিস করা যাবে না, কারণ আমাদের দর্শকদের প্রচন্ড চাপ রয়েছে, তারা সবসময় আপনার কথা শুনতে চান। তো আমিও শুনতে চাই, আমি নিজেও আপনি একজন খুবই মুগ্ধ শ্রোতা। তো আমরা আলোচনাটা আসলে গতবার যে আলোচনাটা করেছিলাম তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে আপনি জানেন যে রাজনীতিতে একটা বড় ঘটনা হলো যে তারা জুলাই সনদ, যেটা নিয়ে দীর্ঘ আলোচনা তারা করেছিল, যে জুলাই সনদ এটা একটা বড় সংস্কার কর্মকাণ্ড হচ্ছে। এই সংস্কার কর্মকাণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে তার চূড়ান্ত হবে জুলাই সনদের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে জুলাই সনদ সিগনেচার করা নিয়ে এক জটিলতা তৈরি হয়েছে। আজকে যখন আমরা আপনার সঙ্গে রেকর্ডিংটা করছি তার কিছুক্ষণ পরে কিন্তু এই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, কিন্তু এরই মধ্যে এনসিপি, জামাত, কয়েক চারটা বাম দল তারা জানিয়েছে এই ভঙ্গিমায় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। যদি জুলাই সনদে স্বাক্ষর না করে তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা কি আমাদের দেশের যে প্রত্যাশিত যে রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, এবং ডক্টর ইউনূস যে কথা শুরু থেকেই বলছিলেন যে ওনার প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, বিচার করা, নির্বাচন করা, এই সংস্কারটা কি কি দাঁড়াবে? এটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের হতাশা আছে, চিন্তা আছে, সন্দেহ আছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন, এই পরিণতি সম্পর্কে আপনি কি ভাবছেন? প্রথম কথা বলি যে আপনি আমাকে অনেক প্রশংসা দিয়ে শুরু করেছেন। বাঙালির একটা স্বভাব কি জানেন তো, প্রশংসা করে গায়ে হাত বুলালে বেড়াল হয়ে যায়, না হলে কিন্তু বাঘের মতো থাকে, বুঝছেন? আপনি আওয়ামী লীগকে দেখেন, সরকারি দলে থাকতে জবু থবু অবস্থা, 1 বছরও হয় নাই পালায়া গেছে, বাঘের মতো ফিরে আসতেছে, দেখছেন? বিরোধী দলে থাকলেই ভালো খেলা হবে, বিরোধীতে রাখেন ভালো খেলি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার, আগে আমরা জানতাম যে আল্লাহ মালিক অথবা ঈশ্বর মালিক, এই কথাটা প্রচলিত ছিল, ছিল না? তো আমাদের সময় হয়ে গেল কি শাহাদান মালিক, চিন্তা করেন। হ্যাঁ, কেন তার নাম বললাম? এই লোক কিন্তু বিতর্কিত একটা মানুষ, আপনি জানেন। তার সমস্ত, তার যা মেধা বা তার যা ইয়ে, সেটাকে আমি স্বীকার করেই বলছি, ডিপ স্টেটের লোক হিসেবে পরিচিত, মতিউর রহমানের বগলতলার মানুষ, প্রথম আলোর পরিবর্তন প্রক্রিয়ার একজন সহযোগী। তিনি বলেছেন এই সংস্কার তার কাছে মনে হয়েছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া। বুঝেন আপনি? জি। শাহাদান মালিক যেখানে পক্ষে নাই সেখানে ঈশ্বর মালিক কি করে পক্ষে থাকবে বলেন আপনি আমাকে?
কারণ বলতেছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া। তো আপনারা আগে বুঝেন নাই এটা যে বাঁশের মই। দেখেন, মূল কথার সাথে আপনি যখন বলেছেন আমাকে নির্মম ভাবে সমালোচনা করতে হবে, কোনো কথার সাথে কাজের কোনো মিল নেই। আমি আগেও এই অনুষ্ঠানের বিপুল শ্রোতা দর্শক আছে আমি দেখতে পাচ্ছি, তারা জানেন আমি আগেও বলেছি যে আপনার এই সংস্কারের নামে আলী রিয়াজকে এনে, এখন অবশ্য আমি তাকে ডাকি খালি রিয়াজ, হ্যাঁ আলিয়া নাই, খালি খালি রিয়াজই আছে। এই খালি রিয়াজ সাহেব দেখেন এখন এইটাকে ফেনাতে ফেনাতে ফেনাতে, আপনার মনে আছে না বলছিল কি জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ হবে, একবার বলতেছে কামাল হোসেনরা সংবিধান বোঝে না। আচ্ছা, এই যে সংশোধন করে যে একটা আপনার জুলাই সনদ দিবে, সনদ বের হওয়ার আগে বলতেছে এই কলম নাকি সনদের চেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে জাদুঘরে রাখতে হবে। বুঝছেন? এখন জাদুঘরে দুই তিন ধরনের জিনিস থাকে, কিন্তু পজিটিভ জিনিসও থাকে, নেগেটিভ জিনিসও থাকে। যেমন ধরেন জাদুঘর যদি জাদুঘরই হয়, তাহলে একজন মুক্তিযোদ্ধার পোশাক যেমন থাকবে, একজন রাজাকারের পোশাকও কিন্তু থাকবে। একটা আমাদের শত্রু হিসাবে থাকবে, আর একটা আমাদের মিত্র হিসাবে থাকবে। এই যে কলম রাখবে বলতেছে, এই কলম যে কলঙ্কের কলম হয়ে থাকবে, এই জিনিসটা তারা বুঝতে পারছে না। আপনি একটা জিনিস একটু, আমি প্রথমেই বলেছি একটু নির্মম ভাবে বলতে হবে, বাংলাদেশে কোন সংস্কারের প্রয়োজন এবং এই ধরনের সনদের কেন প্রয়োজন। আপনি যেটা বলছেন যে জুলাই মাসে যে বিপ্লব হয়েছে, তারা যেটা বলছে, আমি ধরেই নিলাম যে এক ধরনের একটা বিপ্লবের মতো তো হয়েছে। বিপ্লব না হোক, বিপ্লবের মতো একটা কিছু হয়েছে, যেই কারণে এরকম প্রতাপশালী একজন ভদ্র মহিলা এবং যিনি, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি এখন, তাকে পালিয়ে যেতে হয়েছে, এটা তো সত্য। এবং ধরেন এত আমলের একটা শাসন আমল, প্রায় 15-16 বছর, হ্যাঁ, এই শাসন আমল ভেদ করা যেখানে দুর্ভেদ্য ছিল, সেটাকে জুলাই পরাজিত করেছে, এটা সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এখানকার ভেতরের লোকরা কি বলছে। এই যে আপনি শুরুতে বলে দিলেন যে চারটা মূল পাটনা স্তম্ভ, তারাই যদি সই না করে, তাহলে ওই ব্রিজটা দাঁড়াবে কিসের উপর? পিলার নাই, ব্রিজ বসাইতেছেন আপনি, ওই ব্রিজের উপর গেলে তো আমি পড়ে যাবো, তাই না? নিচে যে আপনাদের যে জি পিলার গুলি, জামাত ইসলাম, এনসিপি, এইসব আবাল দলগুলি, এরাই যদি পিলার হিসাবে কাজ না করে, এখন পর্যন্ত যে কারণে টিকে আছেন তার নাম হচ্ছে মব। মবের বাপরা যদি সরে যায়, মবের চাচারা যদি সরে যায়, মবের ভাইয়েরা যদি সরে যায়, তা আপনাদের তো কিছুই নেই। হ্যাঁ, তো এই সনদ কে বাস্তবায়ন করবে? আপনি আপনি যে কথাটা বললেন যে এটা স্বাক্ষর নিয়ে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, হয়তো স্বাক্ষর এতক্ষণে হয়েও যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাক্ষরের পরেও কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যাচ্ছে। সেটা হলো, স্বাক্ষর তো আপনি করলেন অথবা করলেন না, অর্ধেক লোক করলো, কিছু লোক করলো, কিছু লোক করলো না, সেটা তো একটা ব্যাপার আছে। তারপরে কি হবে? তারপরে এটা বাস্তবায়নটা আপনি করবেন কিভাবে? এই বাস্তবায়ন নিয়ে তো আরেক জটিলতা। গণভোট হবে, গণভোট কবে হবে, আর গণভোট হলেই বা কি হবে, আর 84টা প্রশ্ন, 84টা প্রসঙ্গে জনগণ গণভোট দেবে কিভাবে? এটা কি এতগুলি মানে একটা গণভোটে কখনো এতগুলি প্রশ্ন থাকতে পারে? এবং সেটাতে জনগণ হা দিলে পরে কোনটা কোনটা হা, কোনটা কোনটা না, এটা 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 কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে, আসলে তো জনগণ এই প্রসঙ্গে কিছু জানেই না। জুলাই সনদ যে একটা সনদ, আপনি সাধারণ জনগণের কথা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা আগারগাঁও গিয়ে কেক কিনে রাত্রে বেলা। বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা হাটে ঘাটে মাঠে কাজ করে। বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা পরিশ্রম করে ভাত খায়। তাদের কাছে জুলাই সনদের কোনো মূল্য আছে? আপনি যদি যৌবনে ফিরে যান, আমাদের যৌবনে বঙ্গবন্ধু কি পরিমাণ কষ্ট করে 6 দফা ঢুকিয়েছিল বাঙালির মনে, তাও তো বাঙালি 6 দফা বুঝে নাই। 6 দফার এক দফা বুঝছে যে আমার স্বায়ত্তশাসন অথবা স্বাধীনতা চাই। যখন সে এই জিনিসটা বুঝে গেছে, হ্যাঁ, যখন সে এই একটা পয়েন্টে এসে দাঁড়াতে পেরেছে, তখন 6 দফা বাস্তবায়নের নামে স্বাধীনতা স্বায়ত্তশাসন শুরু হয়েছে। এবং এইটার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জ এলাকায় সফর করেছেন। আওয়ামী লীগের একটা নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্ক সাপোর্ট করেছে। ছাত্র শক্তি ছিল, তারা সাপোর্ট করেছে। আমি বলছি কেন, ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে, তাই না? আপনি যেন তেন প্রকারে একটা গণভোট করলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে এই আলোচনা যদি শুনে থাকে এনসিপি বা এই সংস্কার পরিষদের আমাদের আলী রিয়াজ ভাইও যদি শুনে থাকে, আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তিনি ঢাকা শহর আমাদের মোস্ট ক্যাপিটাল একটা শহর এবং আমাদের সবচেয়ে অভিজাত শহর, আমাদের রাজধানী, সেইখান থেকে উনি 10 জন লোককে, বারিধারা থেকে 2 জন, গুলশান থেকে 2 জন, বনানী থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, সূত্রাপুর থেকে 2 জন, 10 জন লোক নিয়ে উনি জিজ্ঞেস করুক জুলাই সনদ, 9 জন যদি জানে,
9 জন যদি বলতে পারে জুলাই সনদ কি এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, গণভোট কি, আমি আর কোনোদিন টকশোতে আসবো না যদি এটা প্রমাণ করতে পারে উনি। উনি পারবে না। কেন পারবে না জানেন? কারণ এই জুলাই সনদ সম্পর্কে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি, দে ডু নট হ্যাভ এনি ইন্টারেস্ট, তাদের কোনো উৎসাহ নেই। আরেকটা কথা হচ্ছে তারা বোঝে না, এবং ইতিমধ্যে তারা নিজেরা এটা নিয়ে কোন্দল শুরু করেছে, তাই না? আপনি তো এটা জি জানেন। জি, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। যখন আপনি একটা জিনিস, মানে এখনো প্রসব বেদনা ওঠে নাই, এখনো ডেলিভারি হয় নাই, ছেলে না মেয়ে এটা নিয়ে আপনি ঝগড়া করতেছেন, তাই না? না না না, আপনি ভুল বলছেন। ছেলে মেয়ে নিয়ে ঝগড়া না, বলে কিন্তু কি ঝগড়াটা বলেন? এমন এক পর্যায়ে গিয়েছে যে মানে এনসিবি বলছে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। তো আপনার আইনি ভিত্তিটা কে দিবে, কিভাবে দিবেন? জি, মানে ভাবছেন এরকম যে ছেলে মেয়ে নিয়ে ঝগড়া, ঝগড়া হলো যে বাচ্চা হবে সে কোন স্কুলে পড়বে, সেই স্কুল নিয়ে ঝগড়া হচ্ছে এখন। আরো এক ধাপ আগাই গেছে। হ্যাঁ, এখন ছেলে ছেলে জন্ম হয় নাই, নাম রাখে নাই, এখন স্কুলে যাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, বুঝেন আপনি? হ্যাঁ। তো আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা, আমি খুব অনেস্টলি বলছি আপনাকে, এই আলোচনাটা অবান্তর। অবান্তর এই কারণে, এইটা একটা ওই যে পর্বতের মুশিক প্রসব আছে না, শেষ পর্যন্ত জি পাহাড়ে একটা ইঁদুর প্রসব করলো, ওইরকম একটা কিছু জি। প্রসব করবে। তারা উজ্জীবিত হবে, তারা অভিনন্দন করবে, একজন আরেকজনকে অভিনন্দন জানাবে, এবং তাদের মধ্যে এই খেলাটা শেষ হবে। এতে জনগণ এবং দেশের কোনো উপকারই হবে না। আপনি আমাকে একটা জায়গা বলেন জুলাই সনদের যেটা আসলে ইফেক্টিভ ফর জেনারেল পিপল, সাধারণ এখানে মানুষের আরেকটা মধ্যে। জিনিস, আপনি আপনি একটা কথা মানবেন যে আপনি যে কথাটা বললেন 6 দফা নিয়ে, যখন একটা বিষয়কে জনগণের কাছে নিয়ে যেতে হয় তার জি জন্য কিন্তু অনেকগুলো অ্যাম্বাসাডার লাগে বিভিন্ন স্তরে। যেমন জি স্টুডেন্টরা ছিল তখন, হ্যাঁ, নানাভাবে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে আলোচনায় আসতে হয়। আপনি তো জি এটা করেছেন জাতীয় ঐক্যমত্য, সেই জাতীয় ঐক্যমত্যের মধ্যে জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগের সঙ্গে যে পলিটিক্যাল পার্টি গুলো ছিল তারা নাই, এবং ভাই, ভাই তাদেরও তো কিছু ভোটার আছে, তাদের সঙ্গে কিছু জনগণ আছে। সেই জনগণকে বাদ দিয়ে এটা জাতীয় হয় কিভাবে, এটাও কিন্তু আমার ঠিক বুঝে আসে না। এক্স্যাক্টলি। এখানে আরেকটা ব্যাপার আছে আপনার, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ সামহাও একটা ডিটারমিনেশন ফ্যাক্টর অফ বাংলাদেশ, তার একটা ভূমিকা আছে কিন্তু তার। আমি আরো একটা কথা এখানে বলতে চাই, মাসুদ ভাই, আমরা নানা অপপ্রচারে ক্লান্ত হয়ে হয়তো বুঝতে পারছি না, এই দেশে তো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে আপনার ইয়েতে, মুক্তিযুদ্ধের সময়। আপনি 30 লক্ষ জি, নিয়ে যতই ঝগড়া করেন, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে, হ্যাঁ, আহত হয়েছে। আপনার কি তাদের পরিবার নাই? তাদের পরিবারের লোকজন নাই? আপনি এক পরিবারে যদি 5 জন করেও ধরেন, তার মধ্যে একজনকে বাদ দিয়ে যদি 4 জনকেও ধরেন, কোটি মানুষ আছে, তাই না? আপনি এগুলি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি অন্ধ হয়েছেন বলে। তারাও আছে কিন্তু, তারা আছে। তারপর আপনি যেটা বললেন বামপন্থী দলেরা আছে, আছে না? তাদের একটা নির্দিষ্ট আছে। ভোটার আছে কিন্তু। হ্যাঁ, এখনো ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাই নাই করেও ঢাকা শহর লাল করে দেয় ওদের কোনো প্রতিষ্ঠা বার্ষিকী বা অন্য সময়ে। হ্যাঁ, এবং যত রকমই বলেন বাংলাদেশের মানুষের সহনশীলতা, তারপরে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ, সামাজিক সাম্য বলি, তারপরে ধরেন যে উদার জীবনের প্রতি এখনো লোভ আছে, এবং এইটা কিন্তু কন্টিনিউ। এটা বলে এটা বলে খারিজ করা যাবে না, বাংলাদেশকে এইভাবে চিহ্নিত করা যাবে না। আপনি 2টা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরেছে এবং নানা ধরনের ধরেন কি বলে এটাকে কাণ্ডকলাপের মধ্য দিয়ে আপনি একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন, এটা প্রমাণ করে না যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে সরে গিয়েছে, আমি মনে করি না। আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষে মানুষের সংখ্যা এবং অস্তিত্বের সাথে তারা লড়াই করছে কিন্তু। হ্যাঁ, লড়াইটা ডিজিটাল হয়ে গেছে কিন্তু লড়াই করছে। আর আপনি আশ্রয় নিয়েছেন কোথায়? আপনি আশ্রয় নিয়েছেন গুটি কয় মানুষ এবং মবের উপরে। এটা তো টিকবে না, এবং সেখানে জুলাই সনদ কি আরেকটা করে জিনিস, টিকবে? আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমার কাছে মনে হয়, আমি তো দেশেই থাকি, টের তো পাই কিছু কিছু। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা বোধহয় একটা, মানে আমাদের যে গভর্নমেন্ট এখন আছে এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। মানে সরকারের প্রত্যেকটা কাজ যে জাতির জন্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে এরা বোধহয় এটা বোঝে না। তাহলে দেখেন, যখন নাকি এই মুহূর্তে এই যে জাতি আপনার এই যে একটা সনদ, জুলাই সনদ বলেন আর যাই বলেন, এটা তো জাতির ভালোভাবে না হলে তো জাতির ভবিষ্যতের জন্য একটা বড় ক্ষতির কারণ হতে পারে। এটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু আমাদের এই জাতীয়
ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতি ডক্টর ইউনূস, উনি তো সরকার প্রধান, উনি হঠাৎ করে মাঝখানে করলেন যে যখন গুরুত্বপূর্ণ সব আলোচনাগুলি হচ্ছে, উনি আলোচনা বাদ দিয়ে চলে গেলেন ইটালিতে। ইটালিতে যে 2-3 দিন কি করলেন না করলেন দেখলাম, রোমের যে মেয়র তার অফিসে চলে গেলেন, যে হাত টাত মিলিয়ে ছবি টবি তুললেন, এবং ফিরে এসেই বললেন যে গুরুত্বপূর্ণ মিটিং হবে, সবাই আসেন। সবাই আসলো, গুরুত্বপূর্ণ মিটিং। মিটিং এর সিদ্ধান্ত হলো দুইটা, একটা কি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর একটা হলো এই 16 সিগনেচার হবে শুক্রবার দিন। এগুলো তো আমরা আগেই জানতাম। এটা গুরুত্বপূর্ণ কি হলো, জি। আর কোন গুরুত্বপূর্ণ উনি ইটালিতে গেলেন এটা তো বুঝলাম না। এখন দেখেন ইতালিতে যেটা মানে আমরা যেটা দেখেছি, ইটালিয়া এবং বিভিন্ন বিদেশের পত্রিকার কথা আমি বলছি, দেশের কথা না, খুবই ইনসিগনিফিকেন্ট ছিল তার ভ্রমণটা। খুবই ইনসিগনিফিকেন্ট একটা ভ্রমণ উনি করে এলেন। এবং এটা নিয়ে আমি একটা ছড়া লেখার চেষ্টা ছিলাম পরে, যে ইতালি গিয়ে মিতালি পাতানো, হ্যাঁ, দরদা বেচাকি, ইতালিতে ছিল ফ্যাসিস্টের বাপ কুখ্যাত মুসালিনি, বুঝছেন? এবং হ্যাঁ, জোরজার করে মেয়রকে পেলেন, জোরজার মেয়রকে পেলেন, ফলাফল হলো জিরো। দেশে ফিরে এসে এবার দেখি কি বাঁশি বাজায় নিরো, আপনি বুঝছেন? মুসলিম হিরোকে নিয়ে আসলেন, আচ্ছা। রোমের নিরো না, রোমেরই তো নিরো। জি জি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রোম যখন পুড়ছিল নিরো তখন বাজাচ্ছিল। হ্যাঁ, মানে এখন আমার আপনার, প্রশ্ন হচ্ছে, জি, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, ইতালি ভ্রমণটা ভ্রমণ হিসাবে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একজন, উনি দেখেন উনাকে আমরা কথায় কথায় বলছি যে উনি অত্যন্ত শ্রদ্ধাবান একজন মানুষ, শ্রদ্ধাশীল একজন মানুষ, এবং উনাকে সারা ওয়ার্ল্ডে চেনে। এইরকম ধরেন পৃথিবীতে না, সারা পৃথিবীতে আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে, অনেকে অনেককে চেনে, অনেকে চেনে। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে গান্ধীকে কয়েকশো কোটি লোক বেশি চেনে, ঠিক আছে? তারপরে জিন্নাকে চেনে, জিন্নাকেও কিন্তু ইউনূস সাহেবের চেয়ে বেশি চেনে। হ্যাঁ, পাকিস্তানের এবং অন্যান্য লোকজন মিলিয়ে আরো মানুষ আছে যাদেরকে চেনে। চিনলে কাজ হবে না, আপনার ইমেজটা আচ্ছা কি, আচ্ছা, আপনার আপনি আমাকে বলেন, ডক্টর ইউনূসকে যত লোকে চিনে, সাকিব আল হাসানকেও অনেক লোকে চিনে। বেশি চেনে। এটা তো স্বীকার করতে হবে আপনাকে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ। সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ইমেজ ইজ অ্যামেজিং, অ্যামেজিং ইমেজ। আপনি তাকে পায়ে চাপা দিয়ে রাখতে পারেন না, এই কথাটা আমি বারবার বলি, জানেন? অজি ক্রিকেট লাভার আছে, অস্ট্রেলিয়ান, খোদ অস্ট্রেলিয়ান, জি। অস্ট্রেলিয়ান, তারা শুধু একটা কথাই বলে, ও বাংলা, ও দ্যাট ইজ সাকিব উল হাসান, এভাবে বলে, বুঝছেন? আপনি খেয়াল করেন মাসুদ ভাই, আমি যত গেলাম লাস্ট টাইমের আগের বার বোধহয়, আমি উড়িষ্যার একটা প্রত্যন্ত অঞ্চল, এই যে বাংলা বিহার উড়িষ্যার এক প্রত্যন্ত অঞ্চল, ড্রাইভার কাম গাইড, কি করে জানি হুম খেলার কথা উঠে গেছে, বুঝছেন? খেলার কথা উঠার পরে হুম। সে আমাকে বলতেছে তুমি কি বাংলার? তা আমি বললাম আমি বাংলার না, আমি বাংলাদেশের। বলে ও বাংলাদেশের, ও মাই গড, ও গাড়ি থামিয়ে ফেলছে, জানেন? বলে তোমার সাথে সাকিব আল হাসানের পরিচয় আছে? আমি বলছি, আমি ওকে চিনি, ও আমাকে নেয় না, বুঝছেন? বলে কি, বলে এ, বলে ওয়ান সাকিব আল হাসান ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান টিম। দেখেন কি মূল্যায়ন করছে। আমি কলকাতা এয়ারপোর্টে আরেকবার কলকাতা এয়ারপোর্ট থেকে আসছি, বাংলাদেশের খেলা হচ্ছে, আমি দৌড়ে গেলাম, খেলা ফ্লাইটের বাকি, দেখি কি ইন্ডিয়ান মানুষ মাথায় হাত দিয়ে বলতেছে গেম ইজ গন, গেম ইজ গন। আমি বলছি কেন? Out হয়ে গেছে। আর কি, খেলা দেখে কি লাভ? চিন্তা করেন এই ছেলের যে কি জনপ্রিয়তা, হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। কেন সে শেখ হাসিনার সাথে দেখা করেছে? ভাই শেখ হাসিনার সাথে তো সাইফ আলমও দেখা করছে, শেখ হাসিনার সাথে তো দেখা করছে, বইও লেখছে বঙ্গবন্ধুকে নিয়ে। সাকিব তো বঙ্গবন্ধুকে নিয়ে বই লেখে নাই, তাই না? তাহলে আপনি কিভাবে এভাবে তাকে অপদস্থ করছেন? এবং আপনাকে আমি দূরে গেছি, কথাটা ফিরিয়ে আনি, ডক্টর ইউনূসের সাথে যদি শাকিল আবা আল হাসানের কোনো আন্তর্জাতিক বাঙালির গণভোট হয়, তাহলে ডক্টর ইউনূসের জামানত বাজেয়াপ্ত হবে। না, মানে আগে কেউ তো জানি না, তবে এরই মধ্যে গত কয়েক মাসে ডক্টর ইউনূস যে ইমেজটা তৈরি করতে পেরেছেন দেশের মধ্যে, এতে দেশে তার মানে অবস্থান কি আছে আমার পক্ষে, তাকে নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না। আমার কাছে কেন যেন মনে হয় উনি সবকিছু যেন কেমন খুবই হালকা ভাবে নিচ্ছেন। এই যে একটা জিনিস আপনার সনদ তৈরি করা, উনি এই সময় চলে গেলেন বাইরে, ফিরে আসলেন, মিটিং করলেন, হ্যাঁ শুক্রবার দিন সিগনেচার হবে।
শুক্রবার দিন সিনেটে করতে যাচ্ছে না। এবং বামপন্থী দলগুলো বলছে যে আমাদের মিটিং এ যে আলোচনা হয়েছিল যে এইগুলো এগুলো আলাদা থাকবে, এগুলো এগুলো মানে আমরা সনদের মধ্যে ঢুকাবো, তো যেগুলো আমাদের আপত্তি ছিল সেগুলো সনদের মধ্যে ঢুকলো কি করে? তার মানে যারা এই ড্রাফটটা করেছে সেই লোকগুলো আমার কাছে আড়াআড়ি মনে হচ্ছে, মানে খুব আড়াআড়ি লোকের হাতে একটা বড় কাজ দেওয়া হয়েছিল বোধ করি। আপনি এই ব্যাপারে একটা মন্তব্য করেন, এটি আমাদের শেষ আলোচনা, মানে শেষ মন্তব্য হবে। আমি বলি আপনাকে, প্রথমে অনুষ্ঠানকে বলি, কাজী মোতাহের হোসেনের ছেলে, যিনি অত্যন্ত প্রতিভাবান, যে আপনার মাসুদ রানা কুয়াশিদি, হুম। ওইরকম একটা ক্যারেক্টার হইলো আমাদের ইউনূস সাহেব। লুকায় লুকায় থাকবে, আপনি আশা করেন একদিন সমাধান করে দেবে, জাদু বলে, ঐন্দ্রজালিক। হ্যাঁ, ওই তো। কিন্তু রাষ্ট্র পরিচালনা তো মাসুদ রানা, যে আপনি লুকায় রইলেন, তারপর আপনার দিনবেলা দিয়ে এসে বললেন কি বলে এটাকে, যে হয়ে গেছে হয়ে গেছে, ইউরেকা ইউরেকা, এরকম। এইটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। কথাটা যখন সিরিয়াসই হচ্ছে, আপনি বঙ্গবন্ধু, জিয়া এর থেকে শুরু করে আমাদের শেষ যিনি প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সেই পর্যন্ত, তারা মাঠে এবং মানুষের সাথে একটা কমিউনিকেশন ছিল। ইজ কমিউনিকেশন, ওয়েন কমিউনিকেশন এলাইভ, পিপল ইজ এলাইভ। যতক্ষণ আপনার যোগাযোগ, আপনি জীবন্ত। when communication is dead, that man is mentally or physically dead. তাই না? এখন উনার স্পন্দন তো আমি বুঝতে পারছি না। উনার স্পন্দন খালি এয়ারপোর্ট হেঁটে যাওয়া, এয়ারপোর্ট দিয়ে ফিরে আসা, আর মাঝে মাঝে যমুনাকে আওয়াজের মতো দুই চারটা কথা বলা। এইটা তো রাষ্ট্রনায়ক হতে পারে না। আমি করবো বলে যে আপনার এই জুলাই সনদ একটা ব্যর্থতা হিসাবে বাংলাদেশে অত্যন্ত নিক্ষিপ্ত হবে একদিন। এবং আরেকটা কথা আপনাকে বলে হবে একটা নিছক প্রহসন। আর যদি ফেব্রুয়ারিতে কোন ধরনের ইলেকশন হয়ও, সেটা আমার জন্য কতটা জনক হবে আমি মনে করি, এটা শুধু আমি না, যারা একসময় আওয়ামী লীগের পতন চেয়ে টকশো করে ঢাকা শহর বাংলাদেশের মানুষের ঘুম আরাম করে ফেলেছিল, তারাও এখন বলছে, আমি নাম বলতে চাই না, এই সমস্ত বিখ্যাত লোকরাও এখন এসে এসে বলছে, হাত থেকে বেরিয়ে গেছে বল, আমাদের হাতে কিছু নাই। হ্যাঁ, বেরিয়ে গেছে, শুধু তোমাদের হাত থেকে বের হয় নাই, তোমাদের জার্সিও গুলে পড়ে, এটা তোমরা টের পাও না। এটাই হলো ঘটনা। জি, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অজয় দাশগুপ্তের বিশ্লেষণ আমাদের জাতির রাজনীতি বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। আগামীতে ওনাকে আবারও পাবো এই প্রত্যাশায় এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এটা কেন, এই দ্বিধাটা কেন? তারা আসলে কি চায়, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, আজকে আমার একটা কথা মনে পড়ছে। 1948 সালের 10ই ডিসেম্বর জি। হিউম্যান রাইট চার্টার গৃহীত হয়। এটাতে সভাপতিত্ব করেছিলেন মিসেস অ্যান রোজভেল্ট, রোজভেল্টের ওয়াইফ। কিন্তু এই হিউম্যান রাইট চার্টারে আমেরিকা স্বাক্ষর করে নাই প্রথম দিকে, অনেক পরে এসে স্বাক্ষর করলো। মানে আমেরিকা এই হিউম্যান রাইট চার্টার তৈরি করার পেছনে সমস্ত কিছু, সব উদ্যোগ তাদের, উৎসাহ তাদের, এবং সে পরে এই ক্ষেত্রে করলো না, স্বাক্ষর করে নাই, অনেক পরে সে স্বাক্ষর করলো। তো আমার মনে হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে যারা এতদিন চিৎকার করলো জুলাই সনদ হইতে হবে, জুলাই সনদ হইতে হবে, এখন এসে দেখা যাচ্ছে যে তাদের আগ্রহ অনেক কম। তো আমি আপনাকে বলছি যে এটা ছোটবেলা আমরা মামাদের বাড়িতে চাঁদ উঠলে বাচ্চারা শুনতাম, ছোট ছোট বাচ্চারা বলতো, মামা ও চাঁদটা আমাকে এনে দাও। তো ঢাকাইয়া গল্প আছে একটা, যে কি কচ ভাগনা, এই বাঁশ জারে দিয়ে একটা চঙ্গা লাগায় দেবো এবং বাইয়ে গিয়ে চাঁদটা পাইরে লইয়ামো। তো সন্ধ্যা হোক, কোনো চিন্তা নাই, চাঁদ মাইনে দেবো, বাচ্চা খুশি। তো এইরকম বিএনপি যদি এইরকম খুশি করতে পারতো, এটা একটা। তো আমার আইডিয়া যে বিএনপি যা যা করতে চায়, এই জন্য ওইটুকুনি সে প্রতিশ্রুতি দিতে চায়, ওইটুকুন অঙ্গীকার করতে চায়। এইটা এইটা একটা বিষয় হতে পারে। আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আপনাকে আরো কিছু বিষয় আছে যে আজকে আপনি দেখবেন যে এই জুলাই সনদে
বেশ কিছু বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, আপত্তি জি সহকারে বিএনপি মেনে নিয়েছে। জি আপনি এইটা নিয়ে আজকে আমি একটু আগে একটা চ্যানেলে টক শোতে ছিলাম, তো জি ওইখানকার একজন নেতা হেভি খেপ্পা, নোট অফ ডিসেন্টটা থাকবে কেন? আমি বললাম, আপনি আপনার সাথে 20টা প্রস্তাবে আমি 18টাতে একমত হব, 17টাতে একমত হব, 19টাতে একমত হব, এটার নাম ডেমোক্রেসি? আর না হলে আপনি, আমি তো 20টাতে একমত হইলে আপনি আমি আলাদা দল থাকবো কেন? এক দল তো হয়ে যাব। হুম হুম হুম। এইটা বুঝতে নারাজ ইসলামী আন্দোলনের নেতারা, বুঝতে নারাজ জামায়াতের নেতারা, বুঝতে নারাজ এনসিপির। আচ্ছা, এরা বাচ্চা মানুষ, এরা না হয় মামা বাড়ির আবদার করে, এটা আপনি মানলাম। তো আমি আপনাকে বলছি, এদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা? যে হুম এই যে ঘটনাটা ওইখানে আলোচনা আসছে, বাইরে আইসা 5 দফা আন্দোলন দিচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে, পিআর দিতে হবে। ভিতরে যখন আমাদের চ্যানেলে আলোচনা করে, কি ভাই পিআর ছাড়া কি যাবেন না ইলেকশনে? কয় না, যাব। বাট মাঠে ফাটাইয়া বলে যে পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যারা আজকে খুব ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী শরিয়া আইন নিয়ে কথা বলছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি বিভিন্ন শোতে, যে ভাই আচ্ছা বলেন, ইসলামের বহু কিছু ভালো জিনিস, ওইগুলো তো শুরুতে, যেমন দাস প্রথা, রসুল্লাহ সাল্লাহ আসলাম তো বিলুপ্ত করেন নাই। উনি বলছেন দাস আজাদ করে দাও, একটা সওয়াবের কাজ। তিনি প্রথম দিকে মদ নিষিদ্ধ করেন নাই, বলছেন মদ খেয়ে মসজিদে আসতে পারবে না। তো এইগুলি আমি বলছি যে এই যে প্রগ্রেসটা, মাত্র উনি উনার নবুয়ত থেকে উফাত পর্যন্ত সময় হচ্ছে মাত্র 23 বছর। জি তুমি এই সময়টা যদি 73 বছর পেতেন বা 50 বছর পেতেন, তাইলে কি হতো? তো আপনি এক ব্যক্তি এক ভোট, আজকে ইসলামের কথা বলেন, উমাইয়ারা এক ব্যক্তি এক ভোট মানে নাই, আব্বাসীয়রা এক ব্যক্তি এক ভোট মানে নাই, খলিফা হারুন রশিদারা এক ব্যক্তি এক ভোট মানে নাই, ইরাক, এই যে আপনার যে আফগানিস্তান এক ব্যক্তি এক ভোট মানে না। তো আমরা আমি তাকে, আমার কথাটা হলো, 1937 সালে আপনার যে ভোটে শেরে বাংলা একে ফজলুল হক হলেন, এই যে প্রধানমন্ত্রী হলেন, বাংলার প্রধানমন্ত্রী হলেন, উভয় বাংলা মিলে, সেইখানে আমার বাবা দা চাচাদের কাছে শুনেছি, যাদের চৌকিদারি ট্যাক্স বছরে 6 আনা দিতেন, মানে 36 পয়সা জি দিতেন, তারাই শুধুমাত্র ভোটার ছিলেন। মানে ভোট ও হওয়ার প্রশ্নে, ভোট হওয়ার প্রশ্নে একটা জমি জমার একটা হিসাব নিকাশ ছিল। যাদের জমি জমা ছিল না, রায়ত ছিল, এরা ভোটারই ছিল না। তো এইটা, আমি তো শেখ মুজিবকে এই ক্রেডিটটা দিতে চাই, যে শেরেবাংলা একে ফজলুল হক এই যে জমিদারি প্রথা উচ্ছেদের কথা বলছেন, সোহরাওয়ার্দী ডেমোক্রেসির কথা বলছেন, মৌলানা ভাসানী দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন, শেখ মুজিবের সময় 1970 সালে এসে এক ব্যক্তি এক ভোট প্রতিষ্ঠিত হলো। আপনি তাকে এই ক্রেডিট দিবেন না? এই ক্রেডিট দিবেন না যে এক ব্যক্তি এক ভোট আমি দিতে পারি? আমার বাবা ভোটার, আমি ভোটার না। আমার বাবার নামে ট্যাক্সের রসিদ আছে, বাবা ভোটার, আমি ভোটার না। তো এই যে জি এক ওটা তো ব্যক্তি, ওটা তো আগের ঘটনা ছিল। আমি এখন যেটা বলতে চাচ্ছি, তো এখন আমি হ্যাঁ আজকে যারা দ্বিমত নিয়ে, এই যে জুলাই সনদ নিয়ে কেরাবেরা করতেছে আর কি, হুম, এদেরকে হুম, জিজ্ঞেস করতে চাই যে আপনি মনে, তর্কের খাতিরে মনে করলাম জামায়াত ইসলাম কালকে 300 সিট পেয়ে গেল, তো সে হুম। কি আমার এক ব্যক্তি এক ভোট রাখবে কিনা? খেলাফত আন্দোলন, এই ইসলামী আন্দোলন 300 সিট পেয়ে গেল, সে কি কালকে মাসুদ ভাই আর আমার এক ব্যক্তি এক ভোট রাখবে কিনা? সে কি আমার প্রেস ক্লাবের স্বাধীনতা রাখবে কিনা? আমার প্রেসের স্বাধীনতা মানবে কিনা? সে কি সৌদি আরবের মতো কল্লা কেটে ফেলবে কিনা? সে কি ইয়াতে আফগানিস্তানে ক্লাস 3 পরে মেয়েরা পড়তে পারবে না? সে কি আফগানিস্তানের মতো, আমার মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কি জলাঞ্জলি দেবে কিনা? এটা তো আমার কোশ্চেন ভাই। আজকে ওরা তো গিয়ে হুম। প্রধান উপদেষ্টার সামনে আমার পাশে বসতেছে, সে কি আমার ব্যাংকিং সিস্টেম চালু রাখতে দিবে কিনা? আমার সাথে আন্তর্জাতিক অর্থনীতির যে সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনৈতিক যে সম্পর্ক, আইএমএফ ছাড়া আমি চলতে পারি না, আমি ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া চলতে পারি না, এডিবি ছাড়া চলতে পারি না,
আইডিবি ছাড়া চলতে পারি না, আমার সাথে আমার সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকের অর্থনীতির ব্যবস্থাটা কি হবে? এটা কি ইসলামী ব্যাংক দিয়ে হবে? হবে তো না। তো এই জন্য আমি বলছি, আজকে যারা বলছেন যে ইসলামের নামে ভোট চাইতেছেন, এরা দ্বিচার, অন্তত মুনাফিকি না বলে আমি বললাম দ্বিচারিতা করতেছেন, এবং ভিতরে এক বাইরে এক। এটাকে আমার আমার দর্শক শ্রোতা কি বলবেন এক আল্লাহ জানে। আমি তাদের উপর ছেড়ে দিতে চাই, এদের ভিতর কিন্তু খুবই খারাপ। ওরা মুখে বলতেছে শরিয়া আইন চালু করবো, যখন বলি ভোট রাখবেন কিনা চুপ থাকে। আমি বলি কই একটা মন্ত্রীর হাত কাটা গেলে নাকি আর কোনো মন্ত্রী মন্ত্রী চুরি করবে না। আমি বললাম শেখ হাসিনার মতো যদি একটা সরকার আইসা আগের মন্ত্রী সবাইকে চোর বলে হাত কেটে দেয়, হাতটা ফেরত দিবেন কিভাবে? মুজাহিদ মারা গেল, জামাত ইসলামের মুজাহিদকে তো ঝুলাই আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলাই দিছে, আজকে এটিএম আছাড় তো মুক্তি পাইছে। তো আপনি এইরকম বিচার ব্যবস্থাকে আপনি ম্যানিপুলেট করে আগের মন্ত্রিসভার সবাইকে, আমরা যারা ডেমোক্রেসির আন্দোলন করে আসছি, আমাদের সবাইকে আপনি ফাঁসিতে ঝুলাই দিবেন কিনা, কল্লা কেটে ফেলবেন কিনা, এটা তো আমার ক্লিয়ার হইতে হবে। নির্বাচন জি কমিশন, আমার একটা প্রপোজাল হচ্ছে, নির্বাচন কমিশন প্রত্যেকের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র নিতে বলেন। আপনি ঘোষণাপত্রে স্পষ্ট বলতে হবে আমার ডেমোক্রেটিক রাইট রাইট অক্ষুণ্ণ থাকবে, আমার সংবিধানের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। এই জায়গায় আপনি কোনো অবস্থাতেই হাত দিতে পারবেন না। আর নইলে ডক্টর ইউনূসের এখানে ঢুকতেছে যে যারা, আমরা আগামীকাল আমি বলবো যে বাংলাদেশের সকল মানুষের, জনগণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই ইসলামী দলগুলোর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। জি। এখন আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে তারা বলছেন যে মানে এখনো আমরা বুঝতে পারছি না জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন কিনা। আমি ধারণা করি, আশা করি তারা করবেন, কিন্তু স্বাক্ষর করলেই তো হয়ে গেল না। তারপর আবার এই জুলাই সনদ বাস্তবায়নের একটা প্রশ্ন আছে। বাস্তবায়নের প্রশ্ন নিয়ে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই গণভোটের প্রস্তাব মানে পছন্দ না হলেও বিএনপি রাজি হয়েছে দেখলাম। এবং বিএনপি বলছে সেটা আপনার গণভোটটা তারা হবে নির্বাচনের দিন। জামাত এবং এনসিপি এখনো গো ধরে আছে যে তারা না, তারা নির্বাচনে আগেই করতে চায়। এই আগে পরে নিয়ে নানা রকম একটা ঝামেলা কিন্তু রয়ে যাচ্ছে। হয়তো এটা সমাধান হবে, হয়তো হবে না, আমি জানি না। এর মধ্যে তারা মাঠ গরম করবে হয়তো বা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আগে পরে হওয়ার জন্য যে দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে, একমত হতে পারছে না, এই যে মাঠ গরম হচ্ছে, এটা কি ফেব্রুয়ারি নির্বাচনকে একভাবে অনিশ্চিত করে দিচ্ছে? তারা হলে কেন, এদের পার্থক্যটা কি হচ্ছে আসলে? মাসুদ ভাই দেখুন, আমি শুরু থেকে আমি বলছি এই গণভোট একটা ভগাস জিনিস, একবারে ভগাস জিনিস। 91-এর গণভোটটা ঠিক আছে, এইটা সাংবিধানিক ভাবে মোটামুটি ঠিক আছে। এখন আমি গণভোট আমি করব, আমার 84টা প্রস্তাবের মধ্যে আমি 78টা বা 64টা, আমি একটা গণভোট যদি করতে চাই, তো প্রত্যেকটা প্রস্তাবের জন্য কি একটা করে বাক্স রাখবো? আমি 77 সালে আমার বয়স যখন 15 হবে, তখন আমি আমার গণভোটে সময় ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়, বুঝছেন? তো আমরা আপনার অবস্থা তো আমার মতো, আপনার অবস্থা কিন্তু ক্লাস আমার নাইনে মতো। পড়ি, ক্লাস 9-এ পড়ি 77 সালে। তো আমরা হ্যাঁ। বেশ কিছু ভোট, অনেক ভোট হা বাক্সে দিলাম। আর ওই স্যাররা তো প্রিজাইডিং তো আমাদের স্যার আর কি, হ্যাঁ। তো স্যাররা বললেন আমাদের একটু হেল্প করো। তা আমরা কিছু গণভোট, আমরা ভোটে আমরা হা বাক্সে ফেললাম অনেক ভোট, আর 25-30টা বা 50টা এরকম না বাক্স ফেললাম। মানে অন্তত আহ 5-10%, 5% যেন পায় এইরকম। তো আমি বিকালবেলা স্যার যখন যায় বস্তা নিয়ে, আমি জিজ্ঞেস করলাম স্যার গণভোট ভোটে না ভোট কয়টা পড়ছে? কই তোমার না ভোটের প্রশ্ন কেন? আমি, স্যার না ভোট কয়টা পড়ছে? কই এই 8-10টা পড়ছে। আমার তো, আমি তো ক্লাস 9-এ পড়ি, জি। কিন্তু আমার ফ্যামিলিটা তখন অ্যান্টি আওয়ামী লীগ ছিল কোনো না কোনো কারণে। আমার দুই হুম, চাচা মুসলিম লীগ করতেন, বাট এরা শান্তি কমিটিও করেন নাই, কিন্তু হুম। এদেরকে এই আওয়ামী লীগ 2 বছর করে জেল খাটাইছে। তো আপনাকে আমি বলছি যে গণভোটের অভিজ্ঞতাটা এইরকম। আর 84 গণভোট তো আমরা রাস্তায় দাঁড়াইয়েছিলাম, গণ সেন্টারে যাবি তো ঠ্যাং ভেঙেলাম।
তো সেই অবস্থায় 85 সালে এরশাদ 85% ভোট পেয়ে ফেলছে, 5% মানুষ যায় নাই, মানে এখানে তো সেইখানে এরশাদের ভোট। আর 91 ভোটটা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলেই ছিল, তাও দেখেন প্রেজেন্স হচ্ছে মাত্র 35%। তো এই জি জন্য আমি বলছি এই গণভোট আমি করিব করিব কিনা, আমি বিবাহ করিয়া এসে বলতে পারি মা বাপকে যে করিয়া ফেলছি কামটা, এখন মাইনা লও। তো মা বাপ দুইটা বুদ্ধি দেয়, কয় ঠিক আছে চুপ করে থাক, আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতেছি, একটা বড় করে রিসিপশন করে টইরা বলে যে হ্যাঁ পোলা মাইয়া পছন্দ হয়েছে, বিয়া পড়াই দিচ্ছে, আসেন সবাই একটু খাইয়ে দাইয়া আনন্দ ফুর্তি করি। তো এখন আপনি করব কিনা এইটার জন্য গণভোট, এইটা তো রে ভাই উপমহাদেশের হিস্ট্রিতে নাই, কোথাওই নাই, আমি কোথাও খুঁজে পাই না যে এইরকম একটা সনদে স্বাক্ষর, এই সনদ গৃহীত পার্লামেন্টে আলোচনা করবো কিনা। পার্লামেন্ট সভরেন, 3টা রূপরেখায় দেখেন সার্বভৌম পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন শাহাবুদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। তো সভরেন পার্লামেন্ট গৃহীত হওয়ার পরে বলতে পারে যে রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন কিনা, রাষ্ট্রপতি গণভোট চাইতে পারেন। তো এইটার জন্য 64টা প্রস্তাবের জন্য যদি 64টা হা বাক্স, 64টা না বাক্স, আবার নোট অফ ডিসেন্টের বাক্স রাখে একটা, তাইলে তো একটা স্টেডিয়াম লাগবে, এক একটা ভোট সেন্টারকে এক একটা স্টেডিয়ামে ভোট সেন্টার বানাইতে হবে। যে বুকিশ পিপল যারা, দোজ হু আর বুকিশ পিপল, কোনোদিন পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, কোনোদিন হাইকোর্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, জনগণের সাথে কাজ করার অভিজ্ঞতা নাই, এইসব বুকিশ পিপলকে দিয়া ডক্টর ইউনূস একটা বগাস কমিশন বানাইছে। এই কমিশনের এই তালে পড়ে আমাদের বিএনপি নেতারা মনে করতেছে যে বাবা ঠিক আছে কোনোভাবে একটা পার হয়ে যাক সময়, আমরা একটা ভোট করে ফেলি, তাইলে তো সময় একটা ঝামেলা কাটলো। বাট এইটা ঝামেলা কাটবে না। আপনি দেখেন যে এই যে আপনি 1952 সালের যে আর্মি অ্যাক্ট, আপনি আর্মি অ্যাক্ট যদি পড়ে দেখেন, আর্মি অ্যাক্ট, আর্মির চাকরিকালীন সময়ের সকল কর্মকাণ্ডের জন্য আর্মি অ্যাক্টে বিচার হবে। আপনি এটাকে লইয়ে আসতেছেন তাই না, ইয়াতে কি বলে আইসিটি এর মধ্যে নিয়ে আসতেছেন। তো আপনি এটা কেন করতেছেন? ঝামেলা লাগাইতে চান, বাংলাদেশে ঝামেলা লাগাইতে চান। তাজুল তাজুল তো ঝামেলা লাগাইতে চাই জামায়াতের পক্ষ থেকে। তো এই জন্য আমি বলছি এটা নিয়ে কোনো ঐক্যমত হয়েছে? এটা নিয়ে আলোচনা করার দরকার ছিল না? ছিল না যে ঐক্যমত কমিশনে যে আলোচনা করেন যে এইরকম আর্মি সম্বন্ধে আমরা এইরকম স্টেপ নিতে চাই, আপনারা কি বলেন? জি তো আমরা আপনি এখন একটা আপনি ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই বলেন যে আমরা হচ্ছি, আমরাই সবকিছু, আমরা আদালত বানাই। আপনি তো ফজলুল তাপসের মতো প্রয়োজনে বলেন যে আদালত মাই লর্ড, আবার বাইরে বলেন আইসা যে আদালতকে নামাইয়ে দিছিলাম। তো আপনি তো হ্যাঁ এইরকম হ্যাঁ 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 আদালত, আপনার সুবিধা মতো আদালত মানেন, আর সুবিধা মতো বলেন আদালত না আমরা হইলাম সার্বভৌম ক্ষমতার অধিকারী। জি আমি এখন শেষ প্রশ্নটা আসছি। আপনি খেয়াল করেছেন গত কিছুদিন ধরে জামাতে ইসলামী এবং এনসিপি যেন কিছুটা সরকার বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে, সরকারের বিরুদ্ধে তারা নানা ধরনের অভিযোগ করছে। একদল বলছে যে এই সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিয়ে এখন পালানোর পথ করছে, আবার আরেক দল বলছে তার কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে, এগুলো নিয়ে নানাভাবে এটা কি ব্ল্যাকমেইলিং নাকি আমি জানি না, এই ধরনের নানা ধরনের কথাবার্তা চলছে। তো এই যে একটা মনে করেন সামনে নির্বাচন, এই সরকারের অধীনেই নির্বাচন, এই সময় যদি দুটো দল সরকারের বিরোধী, সরকারের সঙ্গে এরকম মানে সরকারকে অবিশ্বাস করতে শুরু করে, সেটা কি আলটিমেটলি নির্বাচনের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা? এটা আমি আপনাকে বলি, ইতিবাচকের তো প্রশ্নই নাই। আপনি নেতিবাচকের মধ্যে আমি আলোচনাটা করি। আপনি ডাকাতের স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন, ডাকাতের স্ত্রীকে ডাকাতের কেরিয়ার সম্বন্ধে তার প্রশ্ন আপনি এই ইন্টারগেশন করে তার প্রশ্ন সাক্ষ্য হিসাবে গৃহীত হবেন আদালতে। এটা প্রিভিলেজ কমিউনিকেশন। আপনি আপনার সাথে আসামির সাথে উকিলের কি বাতচিত হয়েছে, খুনের মামলার আসামির কি বাতচিত হয়েছে, উকিলকে আপনি ইন্টারগেশন করতে পারেন না। উকিলের সহকারীকে বাতচিত করে বাতচিত কি হয়েছে, আলোচনা কি হয়েছে এটা, তাইলে তো সব উকিলদের দিয়ে ধরিয়া ধুলাই দিলেই বলতো যে ঢাকা এই খুনের মামলার আসামি যে মুখ করতে আইছিস, আসামি তোরে কি কইছে। তো মাসুদ ভাই, আপনাকে আমি বিশ্বাস করে কোনো একটা বিষয় আলোচনা করলাম,
আপনি এটা বাইরে প্রকাশ করা, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এটা জামাতিরা যে এইখানে যে ইমান নিয়ে যে ব্যবসা করে না, ব্যবসা করে ধর্মের নামে, এইটা হলো মূল ঘটনা। এটা হুমকি অথবা ব্ল্যাকমেইলিং আপনি কোনোটাই করতে পারেন না, নৈতিকভাবে করতে পারেন না, আপনি আইনগতভাবে করতে পারেন না। তো এই জন্য আমি আপনি বলছি, এরা সবাই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় ভেজাল লাগানোর তালে আছে, আর ইউনূস সাহেব যেন অপদস্থ হয় এই তালে আছে এখন। এতদিন এইগুলাই সবগুলো দেখেন, এই যে ডিসি বাণিজ্যে 300 কোটি টাকার বাণিজ্য হয়েছে ডিসি নিয়োগে, আপনার এই যে সমস্ত নিয়োগে বাণিজ্য হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় জিজ্ঞাসা পুলিশ কত করে নিয়োগ হয়েছে, কনস্টেবলরা কত করে নিয়োগ হয়েছে, কে টাকাটা নিছে খবর নেন, দেখবেন। তো এই জন্য এখন এরা এরা অস্থির হয়ে গেছে যে এই যে আরাম, এই যে এই যে মধু খাওয়ার, যে এতদিন ধরে যে মধু খাচ্ছে 1 বছর 14 মাস ধরে, এই মধু খাওয়া বন্ধ হয়ে যাবে নির্বাচন হলে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এবং আমি আপনাকে বলছি, বিএনপির কর্মীরা যদি এখনো যদি হুঁশ না ফিরে, সবার হুঁশ ফিরতে হবে, মাঠে নেমে আসতে হবে। এবং ডক্টর ইউনূস, আমার আইডিয়া, ডক্টর ইউনূস তো ইউনূস প্রথম দিকে তো ডিফার্গেশন করছেন, অনেক ঝামেলা করছেন, এবং অনেক ঝামেলা করছেন বাচ্চাদের জন্য, ওনার বাচ্চা বাহিনীদেরকে উনি প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা তদবির করছেন। বাট এটা টোটালি ফেল হয়েছে, জুলাই মাসের 16 তারিখে ফেল হয়ে গেছে। তো এরপরে উনি তাড়াতাড়ি, আপনি দেখেন বিএনপির সাথে এখন আসছেন, এটা ঠিক আছে। তবে আমার কথা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। আমাকে একজন 80-র দশকের ছাত্র নেতা বলছেন, ভাই দেশে 3টা গভর্নমেন্ট আছে, আমি অন্তত একটা গভর্নমেন্টে আসার জন্য নির্বাচন চাই। আমার মাথার উপর এখন 3টা গভর্নমেন্ট, এই 3টা গভর্নমেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নির্বাচন চাই। আমি বিএনপি কে ভালোবাসি না বা অন্য কাউকে ভালোবাসি না। মুশতাক ভাই নামটা বলেই দেই, এই যে ডাকসুর মুশতাক ভাই বলছেন আমার সাথে যে ভাই আমি জি 3টা গভর্নমেন্ট থেকে মুক্তি চাই। এখন 3টা গভর্নমেন্ট চলে, একটা ইউনূসের গভর্নমেন্ট, একটা এনসিপির গভর্নমেন্ট, আর একটা অন্যরা মিলাইয়া যার জুর আছে, যার জুর যার মুল্লুক তার হেড গভর্নমেন্ট। তো এই 3 গভর্নমেন্ট থেকে মুক্তি চাই, একটা গভর্নমেন্ট। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি আপনার এই ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এই অনুষ্ঠানে আপনি আজকে প্রথম দিনের মতো ডেকেছেন। আশা করি আমরা এই যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে লড়াইটা আপনি অব্যাহত রাখছেন, আমি আপনার সাফল্য কামনা করি, এবং আপনার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আপনাকে আপনার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বিএনপি নেতা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য, উনি বেশ খোলামেলা বক্তব্যই রাখলেন। আমার ধারণা ওনার বক্তব্যগুলো আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লিখে জানাবেন। আগামীতে যদি উনি আমাদেরকে আবার সময় দেন, ইনশাল্লাহ ওনার সঙ্গে আবার মিলিত হব। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।